একটা জিনিস কি খেয়াল করেছেন কিনা? আপনি লক্ষ্য করছেন আপনার শিশুটি সবকিছুই পারে। দৈনন্দিন জীবনযাপনের যতগুলো কাজ আছে, হ্যাঁ? যেমন নিজে, নিজে টয়লেট করা, নিজে, নিজে খাবার খাওয়া, নিজের জামাকাপড়টা পরা, গোসল করা, হ্যাঁ? লাইফ স্কিলের যে কাজগুলো আছে সে সবগুলোই করতে পারে। হ্যাঁ, কিন্তু যখন তার বয়স আস্তে আস্তে বাড়ছে আপনি খেয়াল করলেন, বিশেষ করে 4 বছর 5 বছর বয়সে আপনি হঠাৎ করে খেয়াল করলেন, কি ব্যাপার, সে তো লেখাপড়ায় খুব একটা আগাচ্ছে না। সে কেন একটা পড়া একবার পড়লো এ বি সি, পড়ার পরে একটু পরেই যদি তাকে আমি এটা দেখাই সে বলতে পারে না এটা এ, এটা বি, সে বলতে পারে না। কেন এরকম হচ্ছে? বা সে লিখতে গেলে বারে বারে কেন এটাকে উল্টা করে লিখতেছে, ডিটাকে উল্টা করে লিখতেছে, ইংরেজি 9 এবং 6 কনফিউজ হয়ে যাচ্ছে, এম ডাব্লিউ কনফিউজ হয়ে যাচ্ছে, 6 বছর 7 বছর বয়স হয়ে যাচ্ছে, কেন এটা হচ্ছে? এবং ম্যাথস, যোগ বিয়োগ গুণ এগুলাতে প্রচুর ভুল করতেছে, অথচ সে সবগুলা কাজই পারে। এবং মাঝে মাঝে এমন হচ্ছে যে একটা জিনিস ওকে শিখানোর জিনিস, একটা ম্যাথস বা একটা অ্যালফাবেট বা একটা পড়া আমি ওকে শিখালাম, একটু পরে জিজ্ঞাসা করলে সে বলতে পারছে না, অথচ সে স্বাভাবিকভাবে আমার সাথে অনেক কথাবার্তা বলছে, নিজের প্রয়োজনগুলোও বলতে পারতেছে। এটা আসলে কি? এটা কি সে দুষ্টুমি করে করতেছে নাকি এটা তার আলসেমি? কিন্তু না, এটা হলো লার্নিং ডিসএবিলিটি। জি, আজ লার্নিং ডিসএবিলিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হয়তো অনেকেই আপনারা খুঁজছেন যে আসলে শিশুটা কেন এই কাজটা করে, এটাকে বলা হয় লার্নিং ডিসএবিলিটি। আজ আপনাদের সাথে আমি লার্নিং ডিসএবিলিটি নিয়ে কথা বলবো। লার্নিং ডিসএবিলিটিটা কি তাহলে? এটি কোনো মানসিক কোনো রোগ নয়, এটি বুদ্ধির কোনো অভাব নয়, এটি মস্তিষ্কের একটা জিনিস দেখা, মস্তিষ্ক ব্যবহার করে একটা জিনিস শোনা এবং মস্তিষ্ক ব্যবহার করে একটা জিনিস দেখা, শোনা এবং স্পর্শ করার মাধ্যমে মনে রাখার যে জিনিসটা, সেটার ভিন্নতা, সেটাই কিন্তু লার্নিং ডিসএবিলিটি। যেমন কারো দৃষ্টি কম হলে উনি কি করে? চশমা লাগায়, ঠিক না? কেউ যদি কানে কম শুনে সে কি করে? হিয়ারিং এইড লাগায়, ঠিক না? তো এই যে ধরনের জিনিসগুলা, তেমনি তাদের লাগে, এই ধরনের শিশুদের লাগে বিশেষ প্রশিক্ষণ এবং এই সেন্সরি সিস্টেমগুলা, যে ইন্দ্রিয়গুলার জন্য কিছু এক্সারসাইজ তাদের প্রয়োজন হয়। যেমন আপনি একটু মিলিয়ে দেখবেন আপনার শিশুর মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা। যেমন বিভিন্ন অক্ষর বা সংখ্যার নাম সে বলতে পারে কিনা। হুম? আবার 5 মিনিট পরে জিজ্ঞাসা করে দেখবেন সে মনে রাখতে পারে কিনা। একই অক্ষর বা একই সংখ্যা বারবার উল্টো করে সে লিখে কিনা। যেমন সর, সরায়া, ক, খ, এগুলো সে ক্রম অনুযায়ী বলতে পারে কিনা, বা ক্রম চেঞ্জ করে দিলে সে উল্টাপাল্টা করে ধরলে সে বলতে পারে কিনা। কোনো একটা ছড়া বা কোনো একটা রাইম সে সম্পূর্ণ বলতে পারে কিনা, না ভুলে যায়। হ্যাঁ, আঙ্গুল না গুনে 2 + 2 কত হয় সেটা সে বলতে পারে কিনা। হাতের লেখা খুব খারাপ এবং লাইনের বাইরে চলে যায় কিনা, এই জিনিসটা খুব খেয়াল করবেন। হ্যাঁ, এবং কেন এই জিনিসটা হয় আমি আগেও বলেছি, এবার আরেকটু বলতেছি, যে এটা মস্তিষ্কের 3টা গুরুত্বপূর্ণ অংশ ধীরে ধীরে কাজ করে। যেমন একটা হলো ভিজুয়াল মেমোরি, হ্যাঁ, যা দেখে সে সেটা দেখে মনে রাখার অবস্থাটা, সে কি করে? অক্ষর দেখলে মুহূর্তেই সেটা ভুলে যায়, ভিজুয়ালি ভাবে সে মনে রাখতে পারে না। আরেকটা হলো অডিটরি মেমোরি। অডিটরি মেমোরি মানে যেটা আমি শুনলাম, যে স্বর, সরায়া, রস্যই, দীর্ঘই শুনলাম, একটু পরে জিজ্ঞাসা করবো সে ভুলে গেছে, তার মানে সে শুনে মনে রাখতে পারে না। আরেকটা হলো সিকুয়েন্সিং, যে ক্রমধারা বোঝা, স্বর, সরায়া, রস্যই, এ বি সি, 1 2 3 4 মনে রাখতে পারে না, অঙ্ক বুঝতে পারে না, এই ধরনের জিনিসগুলা, বা কাজ করার মাধ্যমে কোনো কিছু শিখলাম সেটাও ভুলে যাচ্ছি, এই যে যে ব্যাপারগুলা। তাহলে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা কিভাবে এই সেন্সরি, এই যে যে বাচ্চার যে লার্নিং ডিসএবিলিটি আছে সেটার জন্য আমরা কি করতে পারি? তাহলে সমস্যাটা যদি হয় যে অক্ষর চিনতে পারে না, তাহলে আমরা যেটা করব, তাকে মেমোরি গেম, চোখ ব্যবহার করে তাকে মেমোরি, বিভিন্ন ধরনের ভিজুয়াল পারসেপশন মেমোরি গেম তার সাথে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, গণিতে যে পিছিয়ে আছে তাকে আমরা ট্যাকটাইল বা অন্য অন্য ইন্দ্রিয়গুলা ব্যবহার করে, বিশেষ করে এই ধরনের শিশুদের চোখ এবং কানে শোনা, চোখে দেখা, এই দুইটার মাধ্যমে লার্নিংটা খুব ভালো হয় না, কিন্তু তাদের ট্যাকটাইলের মাধ্যমে লার্নিংটা অনেক ভালো হয়, যেটাকে আমরা বলি কাইনেস্থেটিক। হ্যাঁ, কাইনেস্থেটিক যে মেথড, এটার মাধ্যমে তো তাদেরকে আমরা হ্যান্ডস অন, তাদেরকে আমরা কাজগুলা শিখাবো। হ্যাঁ, কোনো জিনিস শুনতে পারে না, তখন আমরা খেয়াল করে দেখবো যে তার অডিটরি ডিসক্রিমিনেশনটা সে কেন হচ্ছে, সে তার শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরিটা কি, কেন এই সমস্যাটা হচ্ছে। বাড়িতে কিছু কাজ আপনারা চাইলে করতে পারেন, ট্রাই করে দেখবেন। যেমন মেমোরি ট্রি, ট্রে একটা গেম। যেমন ট্রেতে আপনি কি করলেন, একটা ট্রে নিলেন, এই যে যে আমরা চা দেওয়ার যে ট্রেটা আছে না, বা একটা প্লেট নিলেন, একটা প্লেটে 3টা জিনিস রাখলেন, যেমন একটা রাখলেন চামচ, একটা রাখলেন কলম, আরেকটা যে কোনো একটা গাড়ি রাখলেন, খেলনা। তাহলে চামচ, কলম, খেলনা।
10 সেকেন্ড তাকে দেখতে দিলেন, তারপরে সেটাকে ঢেকে দিলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখেছো বাবা বলো তো। সে ধীরে ধীরে সংখ্যাটা, সে যদি বলতে পারে যে প্রথমে আমি চামচ দেখেছি, তারপরে দেখেছি কলম, তারপরে গাড়ি দেখেছি, যদি সে বলতে পারে তাহলে আরেকটা জিনিস এড করলেন, তারপর আরেকটা জিনিস এড করলেন, আরেকটা জিনিস, এইভাবে আস্তে আস্তে করে বাড়াবেন। হুম। আরেকটা হলো যে বালুতে আঙ্গুল দিয়ে লেখালেখি করা, যেমন এটাকে বলি স্যান্ড ট্রে, স্যান্ড, স্যান্ডের মধ্যে লেখা। হ্যাঁ, অথবা এই যে যে আমরা তেলের পিঠা বানাই না, যে কাইটা করি যে, ওইটা আপনার ট্রে এর মধ্যে সুন্দর করে দিয়ে দিলেন। এখানে আপনি ওকে এ, এই যে একটা ট্রে, একটা 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 কি করলেন, একটা এ, একটা ফ্ল্যাশ কার্ড দিলেন, দিয়ে ওইটা দেখে দেখে সে ওইটা হুবহু এখানে কপি করবে। হ্যাঁ, কপি করা শিখবে, হুবহু কপি করবে। এখানে একটা সার্কেল এঁকে দিলেন একটা কাগজে, বা একটা হোয়াইট বোর্ড নিলেন আপনি ছোট, হোয়াইট বোর্ডে আপনি সুন্দর করে একটা সার্কেল এঁকে ওকে দিলেন যে এটাকে ও বালুর উপর দিয়ে এভাবে ঘুরাবে। ট্যাকটাইল প্লে, এইটার মাধ্যমে কিন্তু বাচ্চার অনেক ভালো ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ। তারপর উল্টো পাল্টা যে জুতো, মানে ওইটাকে বলি আমরা যে আপসাইড ডাউন, বা আপসাইড ডাউন, যে ওইটা ফাইটিং, ফাইটিং গেম, মানে অ্যালফাবেট ফাইটিং গেম। অ্যালফাবেট ফাইটিং গেমটা কি, এই যে যে 9 6 এম ডাব্লিউ, এক উল্টা করে লিখে, এ উল্টা করে, এইভাবে লেখা দরকার, এখানে মাথাটা থাকা দরকার, মাথাটা উল্টা চলে আসছে, এরকম হয়। তো এইগুলা, তারপর টিক চিহ্ন, হ্যাঁ, কোনটা কোন দিকে নির্দেশ করে, অ্যারোটা ডান দিকে না বাম দিকে নির্দেশ করে তীরটা। এই ধরনের জিনিসগুলা তার সাথে যখন আমরা হ্যান্ডস অন কাজ করবো আস্তে আস্তে, এই ধরনের জিনিসগুলা তৈরি হবে ইনশাল্লাহ। পাশাপাশি কিছু কিছু বাচ্চার অডিটরি মেমোরি গেমটাও আমরা করতে পারি, যেমন আমি যদি বলতে পারি যে আমি যখন বলবো ক, তখন তুমি তালি দিবে, আমি যখন বলবো হ, তখন তুমি জাম্প করবে। ক্লিয়ার? তো এই ধরনের জিনিসের মাধ্যমে কিন্তু আমরা এই যে তালি, তালির মাধ্যমে আমরা, তালি বা বডি জেস্চারের মাধ্যমে আমরা বাচ্চাদের এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করতে পারি। হুম। গল্পের, শব্দের গল্পের একটা ছক, 3টা ছবি দিব। যেমন আপনি যেটা করতে পারেন, সে মনে রাখতে পারে না, তাহলে সে কি করব, তাকে মনে করেন যে আমি আম খাই, তাহলে আমি একটা একটা ফ্ল্যাশ কার্ড, আম আরেকটা ফ্ল্যাশ কার্ড, আমের ছবি, খাই আরেকটা ফ্ল্যাশ কার্ড, খাওয়া খাচ্ছে এরকম একটা, তাহলে আমি আম খাই, ঠিক না? ডিম, মুরগি, বাচ্চা। তাহলে এইভাবে কিন্তু আপনি কাজটা করবেন। যেমন একটা ছবি দিলেন, একটা ছবিতে ডিম, আরেকটা ছবিতে আরেকটা ছবিতে কি থাকলো, মুরগি, আরেকটা ছবিতে বাচ্চা। তাহলে ডিম, মুরগি, বাচ্চা। হ্যাঁ। তো এই যে এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন, মানে বিভিন্ন ধরনের সিকোয়েন্সিং সাজিয়ে সাজিয়ে তাকে ভিজুয়ালি করতে পারেন, শব্দ ভান্ডার তাকে ডেভেলপ করতে পারেন। হাতের লেখা, অনেক সময় আসে যে হাতের লেখা খুব ধীরগতি হয় এই লার্নিং ডিসেবিলিটি বাচ্চাদের। হ্যাঁ। হ্যাঁ। তো এই ধরনের বাচ্চাদের তাহলে কাগজের লাইনটা নির্ভর করে, লাইনের মধ্যে সে থাকে না, আঁকতে গেলে সে কালারের, মানে বাউন্ডারির বাইরে কালারটা চলে যায়, এই ধরনের শিশুদের জন্য আপনার বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা এই কাজগুলা করে থাকি। প্লেডো, প্লেডো দিয়ে মাটি প্লেডো দিয়ে বা মাটি দিয়ে বা আটা দিয়ে যে প্লেডোটা বানানো যায়, বা ক্লে, বা যারা আপনারা বাইরে থাকেন, যেমন আপনাদের দেশে যেমন প্লেডোটা অ্যাভেলেবল, যেমন থেরাপাটিটা অনেক অ্যাভেলেবল, এগুলা দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন অক্ষর বানাতে পারেন, বিভিন্ন শেপ বানাতে পারেন। এটার মাধ্যমে কিন্তু লার্নিং ডিসেবিলিটি বাচ্চাদের জন্য এটা খুব ভালো কাজ করে। অকুপেশনাল থেরাপিতে আমরা আরো যে কাজগুলো করতে পারি সেটা হলো যে আমরা বিভিন্ন যে সেন্সরি সিস্টেম গুলো আছে, যেমন আমি আগেই বলেছি, বিশেষ করে ট্যাকটাইল, ভেস্টিবুলার আর প্রোপ্রিওসেপশন সেন্সরি সিস্টেমটা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে অডিটরি এবং ভিজুয়াল, এই তিনটা চারটা পাঁচটা সেন্সরি সিস্টেম নিয়ে খুবই বেশি কাজ করতে হবে এই বাচ্চাদের সাথে। এবং ওটার জন্য কি ধরনের কাজ করবে, মানে অডিটরির জন্য কি কাজ করব, ভিজুয়ালের জন্য কি কাজ করব, ভেস্টিবুলার, ট্যাকটাইল, প্রোপ্রিওসেপশন, এগুলোর জন্য কি কাজ করব, তার জন্য যেটা করতে হবে, আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। এবং অকুপেশনাল থেরাপিস্ট আপনার বাচ্চাটাকে দেখবেন, অবজার্ভ করবেন, অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, বিভিন্ন অ্যাক্টিভিটি গিয়ে তাকে পরীক্ষা করবেন, আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে চাবেন। হ্যাঁ, তার যে স্কুলে যে যাচ্ছে, স্কুলের খাতা কলমগুলো আপনাদের দয়া করে নিয়ে আসতে হবে, রিসোর্সগুলো, ওই ম্যাটেরিয়ালসগুলো দেখে উনি একটা সিদ্ধান্তে পৌঁছাবেন যে বাচ্চাটার আসলে লার্নিং ডিসএবিলিটির মধ্যে সে কোন এরিয়াতে আছে, সে কি ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, না ডিসলেক্সিয়া, এই যে যে ব্যাপারগুলা, এই জিনিসগুলা, কারণ লার্নিং ডিসেবিলিটি একটা বড় একটা টার্ম। হ্যাঁ, এটার অনেকগুলা শাখা প্রশাখা আছে, ডিসক্যালকুলিয়া। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলা তখন খুঁজে বের করে সে অনুযায়ী থেরাপি ট্রিটমেন্টটা দিতে হবে। এবং প্রতিদিন কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে ধরে যেটা দিতে হবে, যে আমি জানি আপনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন দয়া করে, তারপরে শিশুটা পারছে না, একটা সময় আপনি হতাশ হয়ে যাচ্ছেন, শিশুটাকে বারবার পড়াচ্ছেন, মারতেছেন, সে ভুলে যাচ্ছে কেন, ভুলে যাচ্ছে কেন, সে এত বেয়াদব কেন, এত খারাপ কেন, দয়া করে এটা করবেন না। আসলে সে ইচ্ছা করে ভুলে যাচ্ছে না, আসলে সে কোনো বেয়াদবিও করছে না আপনার সাথে। এটা তার একটা ভিন্নতা, লার্নিং এর একটা ভিন্নতা। সে সবকিছুই পারে, কিন্তু লেখাপড়া জাতীয় জিনিসগুলোতে সে আগাচ্ছে না। বিশেষ করে টাকা গুনতে পারছে না, সময়ের ক্যালকুলেশনটা করতে পারছে না।
হ্যাঁ, তো হিসাব করে কোনো কিছু কিনতে পারছে না, এগুলো যদি একটা বাচ্চা না শিখে তাহলে কি কোনো লাভ আছে? দেখা গেছে যে আমরা এই বাচ্চাগুলোকে স্কুলে বছরের পর বছর দিয়ে রাখতেছি, হ্যাঁ, সামাজিক লজ্জার ভয়ে দিয়ে রাখতেছি, থেরাপি সেন্টারে নিয়ে আসতেছি না, কিন্তু এই বাচ্চাটা কিন্তু পিছায়া যাচ্ছে, একটা সময় কিছুই পারবে না। থেরাপি সেন্টারে নিয়ে আসতে হবে, অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার মানি ম্যানেজমেন্ট স্কিলটা ডেভেলপ করতে হবে, তার টাইম ম্যানেজমেন্ট স্কিল, তার ক্যালেন্ডার স্কিল, দিনের নাম, মাসের নাম, সংখ্যার নাম, তারিখের নাম, সবকিছু তাকে শেখাতে হবে। দৈনন্দিন যে কনভারসেশন গুলো আছে সেগুলো তো অনেক বাচ্চা অনেক সময় সে আটকে যাচ্ছে, অথচ তার নিজের প্রয়োজনগুলো সে সুন্দর করে কথা বলতে পারতেছে। তার মানে আপনার শিশুটা কিন্তু বুদ্ধিহীন না, আপনার শিশুটার বুদ্ধি আছে, কিন্তু সঠিক জায়গায় একটু কাজ করতে হবে, কারণ তার মস্তিষ্কটা আমাদের মতো করে স্বাভাবিকভাবে কাজ করছে না, একটু ভিন্নভাবে কাজ করছে। তাহলে যেটা করতে হবে যে কখনোই যেটা করবেন, সহজে চাপ দিবেন না, আপনি বিভিন্ন ধরনের খেলা তৈরি করবেন, টেকনিক তৈরি করবেন, অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে বিভিন্ন টিপস নিয়ে, আইডিয়া নিয়ে বাসায় কাজ করবেন। একবার ভুলে গেলে হাজারবার করাবেন, কিন্তু তাকে ভালোবাসা দিতে হবে, কারণ আপনার ভালোবাসাই পারে শিশুটাকে আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করাতে। ছোট ছোট সাফল্যগুলা খুব এনজয় করবেন, যেমন আজ তুমি ক অক্ষরটা 5 মিনিট পরে মনে রাখতে পেরেছো, ওয়াও, সবাইকে আপনি এটা বলবেন, ও কনফিডেন্স পাবে। কাল 10 মিনিট পরে সেটা বলবে। এই যে যে ব্যাপারটা একটা ইনফরমেশন, হ্যাঁ, আপনি ছোট ছোট ইনফরমেশন গুলো, যে যাও বাবাকে এই জিনিসটা বলো গিয়ে, এই কথাটা বাবাকে গিয়ে বলে আসো তো, আবার গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলেন ওকে এটা বলেছে কিনা। এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনারা কাজ করতে পারেন। অবশ্যই মন খারাপ করবে না, লার্নিং ডিসেবিলিটি মানে বুদ্ধি প্রতিবন্ধিতা না, এটা আসলে একটা আলাদা একটা পদ্ধতি দরকার। এই পদ্ধতিটা অকুপেশনাল থেরাপিস্টরা এখানে অভিজ্ঞ এবং তারা এক্সপার্ট, তারা জানে এই ধরনের শিশুদের জন্য সাথে কিভাবে কাজ করতে হবে। আপনার শিশুর যদি উপরোক্ত এই সমস্যাগুলো থাকে, অবশ্যই আপনি আপনার নিকটস্থ একজন শিশুদের নিয়ে কাজ করে এমন একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন। চাইলে আপনি কিডসল্যান্ডে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।